পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুর শান্তিনিকেতন মানেই কি শুধু পৌষ মেলার মাঠ, বসন্ত উৎসবের মতো ফেস্টিভ্যাল কালচার, আর্ট এবং বিখ্যাত এডুকেশন? আসলে শান্তিনিকেতনের আসল অর্থ শান্তির আবাস, যেখানে গেলে সবুজেরা দেয় হাতছানি। শান্তিনিকেতনের সবথেকে বিখ্যাত যে বটগাছ, 3 পাহাড়ি বটগাছ, যার নাম মুক্ত হাওয়ার স্পর্শে পায়ে হেঁটে দর্শন করা যায় রবি ঠাকুরের ক্রিয়াকলাপের নিদর্শন। এছাড়াও সোনাঝুরির আদিবাসীদের মাদলের ছন্দে আসক্ত হয়ে পবিত্র সতীপীঠের সন্ধ্যার আরতির ভক্তিতে বিলীন। সভ্য জগতের প্রাক্তন শহরের কালচার এবং প্রকৃতির নিয়মে সময় কাটানো, এ যেন এক আলাদা শান্তির ঠিকানা। 30 সেকেন্ডের রিল ভিডিও যেমন 3 মিনিটে কনভার্ট হয়েছে, তেমনি 24 ঘন্টা কাটানোর আমার অভিজ্ঞতা আমাকে 2025 থেকে 1923-এ ভাবতে বাধ্য করেছে। শান্তিনিকেতনের শান্তির অনুভব করতে হলে একদিন কিংবা 2 দিনের ঘোরার সাথে একটা শান্তির আস্থানাও অবশ্যই প্রয়োজন। তাহলে আর দেরি কেন? আমার কাটানো 24টা ঘন্টার প্রত্যেকটা ছোট ছোট মুহূর্ত আপনাদের সাথে একটা ছোট্ট গল্পরূপে শেয়ার করাই যাক। প্রতিবারের মতোই আমার জার্নি শুরু হয়েছিল আমার রেল শহর পাঁশকুড়া থেকে। রাত্রি 2:55 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাওয়া পাঁশকুড়া হাওড়া লোকাল ধরে প্রথমে পৌঁছেছিলাম হাওড়া জাংশনের 13 নম্বর প্ল্যাটফর্মে। সময়ের কাঁটা জানান দিচ্ছিল ভোর 5:25। ব্যস্ততম হাওড়া স্টেশনে এই সময়েও 13 নম্বর থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের মাঝের প্রতীক্ষালয়গুলিতে ওয়েট করছিল প্রায় কয়েক হাজার মানুষ, যে যার ডেস্টিনেশনের ট্রেন ধরার জন্য। তবে আমার গন্তব্য ছিল শিয়ালদহ স্টেশনে পৌঁছানো। তাই তড়িঘড়ি করে স্টেশন থেকে বাইরে বেরিয়ে ব্রিজের সামনে এসে 1 কাপ গরম চা মুখে দিয়ে চড়ে বসেছিলাম শিয়ালদহগামী বাসের মধ্যে। সকালের কলকাতা শহরের সৌন্দর্য দেখতে দেখতে প্রথমেই পৌঁছে যাই শিয়ালদহ স্টেশনের ফলের বাজারের সামনে। আর তারপর হ্যালো বন্ধুগণ, সবাইকে গুড মর্নিং। এখন সকালে ঘড়ির কাঁটা বলছে 6:24 আর আমি পৌঁছে গেছি শিয়ালদহ রেলওয়ে স্টেশনের বাইরে। আজকে চললাম শান্তির খোঁজে, শান্তির দেশে, রবি ঠাকুরের দেশে, বোলপুর শান্তিনিকেতনে। তো কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, সেটা তো ভিডিওর মাধ্যমে শেয়ার করবই। আগেরবার আমি গিয়েছিলাম হাওড়া থেকে শান্তিনিকেতন এক্সপ্রেস ধরে কয়েক মাস আগে, কিন্তু আজকে আমি যাচ্ছি এখানে শিয়ালদহ স্টেশন থেকে মা তারা এক্সপ্রেসে করে, যেটার সময় আছে মোটামুটি 7:20 আশেপাশে। ট্রেনের চার্টবোর্ড বলছে ট্রেন ডিপার্চার হবে 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে। যদিও এই ট্রেনটা অন্যদিন 8 নম্বর থেকেও দেয়, মানে কোনো ঠিক নেই। এখানে আসার আগে আমি দেখছিলাম 8 নম্বর থেকে ছাড়বে, এখানে এসে দেখলাম 9 নম্বর দিয়েছে। এই মা তারা এক্সপ্রেসের টোটাল 6টা জেনারেল কোচ আছে, কাজেই আমি জেনারেলে করে যাচ্ছি। আর সকালের এই সময় পুরো ট্রেন খালি, কোনো অসুবিধা হবে না সিট নিয়ে। আমার টিকিট পড়েছে 70 টাকা একজনের। আর জেনারেল কোচ ট্রেনের একদম প্রথম ভাগে রয়েছে 3টে, আর একদম শেষ ভাগে রয়েছে 3টে। আমি এসেছি ট্রেনের একদম প্রথম ভাগে, আর এখানে সিট একদম ফাঁকা। ঠিক ঘড়ির কাঁটায় 7:20। তার সাথে সূচনা হয়েছিল আজকের গল্পের, যার সাক্ষী ছিল আকাশ লাল করে ওঠা স্বয়ং সূর্যদেব। শিয়ালদহের 9 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে বোলপুর শান্তিনিকেতনে পৌঁছতে এই ট্রেন কভার করবে 165 কিলোমিটার জার্নি। মাঝে থাকবে 4টে স্টেশনে হল্ট। এর ফাঁকে বেশ কিছু লোকাল এবং এক্সপ্রেস ট্রেনকে ক্রস দিয়ে 7:54 প্রথমে পৌঁছই এই ট্রেনের প্রথম হল্ট নৈহাটি জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এই স্টেশনে ভিড় দেখলে চক্ষু চড়ক গাছ, কিন্তু আমার কেন জানি না বেশ ভালোই লাগছিল। মনে মনে ভাবলাম, ভিড় যতই হোক আমি তো আছি সিঙ্গেল পালঙ্কে। যাই হোক, এরপর আর মাত্র 3টে স্টেশন, তারপরে পৌঁছবো রবি ঠাকুরের দেশে। একদম জানালার ধারে দারুণ একটা সিট পেয়ে গেছিলাম। যারা এদিকে 3 সিটের দিকে বসেছে তাদের ঘাড়ের উপরে এখন মানুষ উঠে দাঁড়িয়ে আছে বললেই চলে। এই যে মা তারা এক্সপ্রেস, এই ট্রেনটা কিন্তু ফেমাস তারাপীঠ যাওয়ার জন্য। যারা তারাপীঠ যায় তারা বেশিরভাগ এই ট্রেনটাকে বেছে নেয়। হাওড়া থেকে একটা ট্রেন আছে সকালে শান্তিনিকেতন এক্সপ্রেস বলে, ওই ট্রেনে করে আমি আগেরবার গিয়েছিলাম 3-4 মাস আগে যখন গিয়েছিলাম। তো এইবার সকালের এই ট্রেন ধরছি। আর শান্তিনিকেতন মানে হচ্ছে যে সবুজের দেশ, রবি ঠাকুরের দেশ। চারিদিকে সবুজ গাছপালা, ঘন বনানী। তো সেই শান্তির অনুভব ট্রেনে বসে এখান থেকে ফিল করতে পারছি। সকালের এই সময় ট্রেনের মধ্যে না আছে ঠান্ডা, না তো বেশি গরম, একদম দারুণ ওয়েদার বলা চলে। দূরে হালকা হালকা কুয়াশা, চাষবাসের জমি, রেল লাইন পেছনের দিকে সরে যাচ্ছে, দারুণ এক অনুভূতি। এরপর আর মাত্র 3টে স্টেশন,
ব্যান্ডেল, বর্ধমান এবং গুসকারা। এই ফাঁকে সেরে নিয়েছিলাম চা, ঝালমুড়ি এবং তিলের খাজা দিয়ে পেট পুজোর কাজ। 165 কিমি অতিক্রম করে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে পৌঁছে ট্রেন জার্নির গল্প যখন সমাপ্ত হলো, তখন ঘড়ির কাঁটা জানান দিচ্ছে 10:41। যদিও এখানে পৌঁছবার সময় ছিল 10:18। এরপর আর কি, গুটি গুটি পায়ে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে স্টেশনের এন্ট্রি গেটটা যখন ক্যামেরাবন্দি করছিলাম, তারই মধ্যে কমপক্ষে 12 থেকে 15 জন ছেঁকে ধরলো। দাদা, গাড়ি লাগবে, টোটো লাগবে, হোটেল লাগবে, সাইট সিন ইত্যাদি ইত্যাদির জন্য। প্রথমে কয়েকজনকে না বলার পর বাকিদের অগ্রাহ্য করে উঠে বসলাম আমাদের টোটো গাড়িতে। 1 নম্বর স্টেশন থেকে বাইরে বেরিয়ে আমাদের যে টোটো চালক দাদা আমাদের আনতে আসছিল, সেই টোটোতে উঠে পড়েছি। এখন এখান থেকে শ্রীনিকেতন রোড দিয়ে এখন চলেছি আমাদের যেখানে আজকে বাসস্থান। আগেরবারে যখন আমি এসেছিলাম তখন আমি একদিনের মধ্যেই ঘুরে গিয়েছিলাম, মানে 1 ডে ট্রিপ ছিল। এবারে প্ল্যানে আজকে এখানে স্টে করব, মানে 24টা ঘন্টা এখানে স্টে করব। তার সাথে নিজেদের মতো করে জায়গাটা একটু ঘুরে দেখব। আগেরবারে যে এসেছিলাম সেই দিনের দিন একদম পুরো স্মরণীয় দিন। সারা দিন পুরো ঝমাঝম বৃষ্টি, মানে সকালে যখন থেকে ঢুকেছিলাম এই শান্তিনিকেতনে একদম যাওয়ার সময় পর্যন্ত খালি বৃষ্টিই বৃষ্টি। আর বৃষ্টির জন্য অর্ধেক জায়গা সেবারে দেখতে পাইনি এবং আপনাদের দেখাতেও পারিনি। তো এইবারে চেষ্টা করব সেই সমস্ত জায়গাগুলো এক্সপ্লোর করার। তার সাথে এখানে কিছু গ্রাম আছে যেই সব জায়গাতে শান্তিনিকেতনের যে ভাইবসটা না, সেটা দেখতে পাওয়া যায়। তো সেই জায়গাগুলো সব ঘুরে দেখব। তো এখন সোজা আমরা চলে যাচ্ছি এখান থেকে আমাদের মানে আজকে যে বাসস্থান আস্থানার দিকে। আর ওখান থেকেই টোটো পাঠিয়ে দিয়েছে, মানে যেখানে আজকে আমরা যাচ্ছি ওখানে টোটোয় করে যে পিক আপ ওটা ফ্রি থাকে। শান্তিনিকেতনের মতো শান্তিপ্রিয় জায়গায় অনেকেই চায় একটু ভালো থাকার জায়গা, যেখান থেকে বিশ্বভারতী, বসন্ত উৎসবের মাঠ, পৌষ মেলার মাঠ এবং সোনাঝুরি ইত্যাদি সব কিছুই সামনাসামনি হয়। এখন আমরা সৃজনী শিল্পগ্রাম হয়ে নোভা নালন্দা স্কুলের সামনে দিয়ে এখন চলে এসেছি আমরা যেখানে আজকে থাকবো সেখানে। এই যে এটা হচ্ছে গেট, দেবিক সোলফুল স্টে। যেহেতু আমরা গরমে গরমে এসেছি, এখন চলুন একটু ব্যাগ রেখে ফ্রেশ হই, তারপর তো সব কিছু দেখাবো। এখানে প্রবেশ করে এখন আমরা রুমে চেক ইন করে নিই। তার আগে এখানে কমপ্লিমেন্টারি মিষ্টি, তার সাথে শরবত দিয়েছে। ব্যাগ রেখে আমরা ফ্রেশ হয়ে গেছি। আর যেই রুমটা নিয়েছি সেই রুমটা তো দেখাবো। কত সুন্দর সুন্দর দেখছেন, এরকম অরিজিনাল ফুলের এরকম টব ঝোলানো রয়েছে পুরো ব্যালকনি জুড়ে। সুন্দর একটা ফুলের ছোট্টখাট্ট একটা বাগান। এখন চলে আসুন রুমটা দেখাই। ঢুকে সামনে এখানে রয়েছে এইরকম নাইট ল্যাম্প দুটো লাগানো আছে, ওখানে একটা টেবিলে লাগানো আছে। আর এই হচ্ছে পালঙ্ক। পালঙ্কটা কিছুটা দেখলে সেকেলের দিনের বলে মনে হয়, হালকা ফুলকা একটা জমিদার ভাব এখানে আসলে কিন্তু দেখতে পাবেন। এরকম সুন্দর একটা ব্ল্যাঙ্কেট আর গদিটা বেশ স্পঞ্জি, দুটো বালিশ দেওয়া আছে, তার সাথে একটা ব্যাক রেস্ট আছে। আর এখানে ইলেকট্রিক কেটল দেখতে পাচ্ছেন, তার সাথে মসকুইটো ওয়েল। ইলেকট্রিক কেটল আছে, এটার ব্যবহারটা কি আপনাদের বলে দিই। এখানে আপনারা আসলে গরম জল কিংবা চা তৈরি করতে পারবেন। এই যে এখানে চা তৈরির সরঞ্জাম রয়েছে, 4টে টি ব্যাগ রয়েছে, মানে আমরা দুজন এসেছি দুবার চা তৈরি করে খেতে পারবো। তার সাথে এখানে চা খাওয়ার কাপ, কাচের গ্লাস এরকম সুন্দর করে কাগজে মুড়ে রেখেছে। এখানে রয়েছে 3টে জলের বোতল, টব আছে ছোট, যেখানে একটা গাছ লাগানো রয়েছে। আর এগুলো কিন্তু সব অরিজিনাল। এখানে জুতো রাখার জন্য এরকম ছোট্ট ড্রয়ারের মতো করে আছে, দেখতে পাচ্ছেন। আর সব থেকে ইউনিক জিনিস যেটা, এখানে রুমের টেবিলের মধ্যে অনেকগুলো বুক রাখা আছে, সাহিত্য, উপন্যাস, গল্প কিছু হবে, অনেক রকম আছে। বই পড়ার জন্য এখানে এরকম একটা ল্যাম্প দেওয়া আছে দেখছেন। এটা হচ্ছে কাঁথা স্টিকের মানে কাজ। তো এইটার সম্পর্কে আমার নলেজ নেই, সেই জন্য আমি পরিষ্কার করে আপনাদেরকে বোঝাতে পারছি না। তো এখানে বসে যারা বই পড়তে শৌখিন, বিশেষ করে যারা একটু বয়স্ক না, তারা এই জিনিসগুলোকে খুব পছন্দ করে। এখানে রয়েছে একটা এলইডি টিভি, যার সাথে এখানে সেটটপ বক্স উইথ রিমোট রাখা আছে। এখানে এসির ফ্যাসিলিটি আপনারা প্রায় সব রুমেই হয়তো পেয়ে যাবেন। আর এখানে ফ্রি ওয়াইফাই আছে, যেটা আমি এখানে আসার আগে জেনে নিয়েছিলাম, কারণ গ্রাম্য পরিবেশ তো ইন্টারনেটের সমস্যা একটু হলেও হতে পারে। শান্তিনিকেতনের একদম পুরো প্রিন্ট। দুটো রয়েছে পাশ বালিশ, ওপরে এখানে এক্সট্রা বালিশ, কম্বল। আর এখানে রয়েছে একটা মিনি ফ্রিজ, যেটা গরমের সময় আসলে খুব কাজে আসবে। আর এখানেও একটা ছোট্ট টব রাখা আছে, যেখানে গাছ, মানে চারিদিকে খালি প্রকৃতির ছোঁয়া। টেলিফোনের ব্যবস্থা আছে, কোনো কিছু প্রয়োজন হলে এখান থেকে কল করে অর্ডার করা যাবে। যেহেতু এটা এসি রুম, সেই জন্য এখানে এসি রিমোট দেওয়া আছে। বাথরুমটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যারা ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসছেন। এখানে বাথরুমে রয়েছে ওয়েস্টার্ন স্টাইলের কোমোড। এখানে দেখুন এইরকম মিরর আছে, এখানে রয়েছে একটা বড় মিরর, নিচে এখানে আছে বেসিন, শাওয়ার এবং গিজার দুটোই রয়েছে একসাথে। এখানে তো জলের নল, এটা এখানে জামা কাপড় রাখার জন্য এরকম হুক, তার সাথে টাওয়ালও রাখা আছে স্নান করার জন্য। এখানে হেয়ার ড্রায়ার আছে। তো এটা একটা বাচ্চাদের জামা কাপড় শুকনো করার জন্য ছোট্ট এরকম হ্যাঙ্গার ক্লিপ। এটা হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং জিনিস, বাথরুমের মধ্যে এইরকম
টব রাখা আছে, এগুলো বাগানে দেখা যায়, চারিদিকে মুক্ত অক্সিজেন। এই জন্যই হয়তো বলে শান্তিনিকেতনকে সবুজের দেশ। 24 ঘন্টার জন্য আমরা এখানে আজকে স্টে করব, তার সাথে এখানে আশেপাশে সমস্ত জায়গা ঘুরে দেখব। তো চলুন এখন ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরোবো এখানে সাইট সিনে। স্নান করতে যাওয়ার আগে আরও একটা জিনিস চোখে পড়লো, ভাবলাম ভিডিওতে শেয়ার করা এটা অবশ্যই প্রয়োজন। বাথরুমে আগে থেকে রাখা ছিল একটা মর্নিং কিট বক্স, যার মধ্যে ছিল একটা টুথব্রাশ, একটা চিরুনি, একটা টুথপেস্ট, একটা নিম অ্যালোভেরা শ্যাম্পু, একটা অ্যালোভেরা সোপ, এছাড়াও আরেকটা কিটের মধ্যে ছিল শেভিং মেশিন এবং শেভিং ক্রিম, যেটা ছিল এই রুম রেটের সাথেই প্রোভাইড করা। হোমস্টে সুন্দর হয় এটা আমার জানা ছিল, কিন্তু এত সুন্দর পরিপাটি করে যে সাজিয়ে তোলা সম্ভব সেটা এখানে এসেই জানতে পারলাম। বারান্দার থাম থেকে দেওয়ালের বিভিন্ন পয়েন্টে হাতে তৈরি ভিন্ন ভিন্ন ছবির নকশা, বিভিন্ন প্রকার সাংস্কৃতিক শিল্পকর্মের কারুকার্য দেখতে পেলাম। এছাড়া আমার প্রিয় গোয়েন্দাগিরি গল্পের নায়ক ফেলুদার বিভিন্ন গল্পের নামের চিত্র এক বড় ফ্রেমের মধ্যে বন্দি করা রয়েছে। সিঁড়ি ভেঙে উঠতে গিয়ে নজর কেড়েছে বিশাল বড় কাঠের তৈরি একটা দুর্গা মূর্তি, যেটা নিপুণ কারিগরি ছাড়া তৈরি একদম অসম্ভব। তাছাড়াও পুরনো দিনের অনেক সঙ্গীত শিল্পী এবং সিনেমার অভিনেতা অভিনেত্রীদের বিরল ছবিও ছোট ছোট ফ্রেমে আবদ্ধ। এক কথায় সব মিলিয়ে হারিয়ে যেতে বসা প্রাচীনত্বের স্মৃতি এখানে এসে উপলব্ধ করতে পেরেছি। এখন দুপুরের খাবারের টেবিলে চলে আসছি, লাঞ্চ টেবিলে। এখন ঘড়ির কাঁটা বলছে দুপুর 2:08। এটা হচ্ছে একটা থালি, এখানে থালি সিস্টেম আছে, থালির মধ্যে যেগুলো ইনক্লুড থাকে সেগুলোই দেওয়া হয়, আর এর জন্য কিন্তু আলাদা করে পে করতে হয়। অনেকেই আছে বাইরে ঘুরতে ঘুরতে খাওয়া পছন্দ করে, তো এই জন্য এখানের প্যাকেজ উইদাউট ফুডে রাখা হয়েছে। মানে যারা এখানে খেতে চান তাদের জন্য এখানে অপশান আছে, একদম বাড়ির মতো রান্না, থালি সিস্টেম, চিকেন থালি, মাটন থালি সব কিছু আছে। আর খাবারে দেখতে পাচ্ছেন কত রকম আইটেম, এখানে 3 পিস এখানে চিকেনও দেওয়া আছে দেখছি, একটা বড় সাইজের একটা বেগুন ভাজা, পাঁপড়, চাটনি, মিষ্টি, স্যালাড, ডাল, ফুলকপির সবজি, এখানে আছে মাংস। তো দুপুরে খাওয়া দাওয়াটা আমরা করে নিই। যারা এখানে গেস্ট, যারা এখানে ফোন করে আসছে তাদের আগে থেকে না একটা মেনু পাঠিয়ে দেওয়া হয় এখান থেকে, যেমন আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। তো সেটা দেখুন ডিসপ্লেতে এখন দিয়ে দিচ্ছি, কোন খাবারের কত প্রাইস সেটাও দেখে নেবেন আপনার বাড়িতে বসে। ডালের টেস্ট অসাধারণ। হোটেল এবং হোমস্টের খাবারের মধ্যে পার্থক্য এই যে এখানে যেভাবে যেমনভাবে বানিয়ে দিতে বলা হয় সেভাবেই বানিয়ে দেয়। একদম ছোট্ট বাচ্চাদের জন্য বয়েল ফুড থেকে 75 বছরের বয়স্কদের লাইট খাবারও এখানে বানিয়ে দেওয়ার ব্যবস্থা আছে। তাছাড়াও বয়স্কদের জন্য হুইল চেয়ারের ফ্যাসিলিটি এখানে প্রবেশের সময় লক্ষ্য করেছি। যাই হোক, খাওয়া দাওয়া পর্ব শেষ করে 30 মিনিটের মতো রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম এখানে লোকাল সাইট সিনের জন্য। ঘড়ি কাঁটা বলছে এখন সময় দুপুর 3টে। আমরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়েছি, রেস্ট নিয়ে এখন বেরিয়ে পড়লাম এখানে আশেপাশের যে সাইট সিনগুলো আছে সেগুলো দেখার জন্য। প্রথমে এখন আমরা চলে যাচ্ছি সোনাঝুরি হাটের দিকে, যেখানে আছি ওখান থেকে 15 মিনিটের মতো সময় লাগে বলছে আমাদের টোটো চালক দাদা। সোনাঝুরি হাট, যেটা বিখ্যাত সোনাঝুরি ফরেস্টের মধ্যে শান্তিনিকেতনের প্রসিদ্ধ শাড়ি মার্কেট এবং হস্তশিল্পের জন্য, তবে বর্তমানে জনপ্রিয়তা পেয়েছে কিছু এন্টিক সামগ্রী, সাজগোজের সমস্ত জুয়েলারি এবং আদিবাসীদের মাদল নাচের জন্য। এই সোনাঝুরি হাট খোয়াই মেলা এবং শনিবারের হাট নামেও পরিচিত। এটি হচ্ছে বীরভূমের সেই সোনাঝুরি হাট, শান্তিনিকেতনের সোনাঝুরি হাট যেটা বলে। চারিদিকে সোনাঝুরি গাছের জঙ্গল, তার মাঝে এরকম হাট বসেছে। এখানে বেসিক্যালি এখানে জামা কাপড়, বিশেষ করে শাড়ি এখানে ফেমাস। বাকি অনেক জিনিসই পাওয়া যায় এখানে। আর এখানে সামনে মাদল নাচ হচ্ছে এখন, চলুন দেখি।
এখানে হাটবার দুদিন, শনিবার এবং রবিবার, এই দুটো দিন আসলে এখানে মারাত্মক লেভেলের ভিড় দেখতে পাওয়া যায়। এখানে এত শাড়ি ভ্যারাইটিস, এত জামা কাপড়ের ভ্যারাইটিস, ছেলেদেরকে বলছি স্পেশালি, যারা সঙ্গে গার্লফ্রেন্ড হোক কিংবা ফ্যামিলি নিয়ে হোক, এখানে যারা আসবে পকেট খালি করে বাড়ি যেতে হবে। অমিতদের হচ্ছে একটা শাড়ির চ্যানেল আছে, শাড়ি হচ্ছে বিশেষজ্ঞ বললেই চলে। তো তুমি কি দেখলে বলো ওখানে? মোটামুটি কাঁথা স্টিচের শাড়িগুলো খুব ভালো, মানে যেই শাড়িগুলো শান্তিপুরে যেগুলো পাওয়া যায় সেগুলো সব এখানে আছে, মোটামুটি সবই আছে। মানে এখানে দাম কম না বেশি, কি বলছো? এখানে মানে শান্তিপুরের শাড়িগুলো একটু বলবো একই টাইপের এভারেজ, কিছু টাকা হয়তো বেশি, কেন শান্তিপুরে যেহেতু তৈরি ওখানে আসছে। আচ্ছা, এখানের থেকে শান্তিপুরে দাম কম, কিন্তু কাঁথা স্টিচ শাড়ি কিন্তু বোলপুর শান্তিনিকেতন বিখ্যাত। বার্গারিং না করলে টাকা বেশি নিয়ে নেবে, তাই তো? একদম, আসলে কাঁথা স্টিচ শাড়ির জন্য আসো, আর হ্যান্ডক্রাফটের যে জুয়েলারিগুলো আছে না, তার জন্য আসো। আচ্ছা, এই যে জায়গাটা, এটা হচ্ছে শ্যামবাটি ক্যানেল বা শ্যামবাটি চোরাহা বলতে পারেন। এই যে সোজা রাস্তা এইদিকে বেরিয়ে গেছে, এটা চলে যাচ্ছে কোপাই নদীর দিকে, মানে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বসে ওই যে আমাদের ছোট নদী চলে আঁকাপাকে লিখেছিল না, সেটাই সোজা রাস্তায়। আর এইদিকে এই রাস্তা ধরে চলে গেলে এইদিকে সোজা প্রান্তিকের রোড। কিন্তু আমি এগিয়ে চললাম বোলপুর শান্তিনিকেতনের স্টেশন রোড ধরে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিশ্বভারতীর কিছু গুরুত্বপূর্ণ জায়গা দেখার জন্য। তবে আমরা সেই সমস্ত জায়গাতেই ভিজিট করব যেখানে ক্যামেরা অ্যালাউ থাকবে। এখন যে জায়গায় এসে পৌঁছেছি, এই জায়গার নাম তিন পাহাড়। এই যে পেছনে একটা বটগাছ দেখতে পাচ্ছেন, শান্তিনিকেতনের সব থেকে বিখ্যাত যে বটগাছ, তিন পাহাড়ি বটগাছ যার নাম। এর নিচে তিনটে ধাপ করা আছে পাথর দিয়ে, যেই পাথর একসময় কোপাই নদী থেকে তুলে নিয়ে আসা হয়েছিল। এই জায়গায় তিন পাহাড় শব্দের অর্থ তিনটে পাথর দিয়ে তৈরি লেয়ারের উপর সাজানো এই বটগাছ। এই বৃক্ষরোপণ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। এই জায়গায় বসে রবীন্দ্রনাথ ঠাকুর অনেক কবিতাও লিখেছেন, যেটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। এখন এখান থেকে বাম পাশে যদি লক্ষ্য করা যায়, তাহলে দেখতে পাওয়া যায় সেই সব গাছের নিচে পুরানো বেদিগুলো, যেখানে এককালীন সময়ে বসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছাত্রদের লেখাপড়া শেখাতেন। অল্প কিছু দূর এগোলেই বাম পাশ দিয়ে দেখা যায় সেই বিখ্যাত তালধ্বজ বাড়ি। এই বাড়িতে বাস করতেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বন্ধু প্রকৃতিবিদ তেজেন্দ্র সেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তালগাছ কবিতা এই স্থানের উপর ভিত্তি করেই লেখা হয়েছিল। এই তালধ্বজের পাশেই আছে উপাসনা গৃহ বা প্রার্থনা কক্ষ, যেটা তৈরি হয়েছিল বেলজিয়ান কাঁচ দিয়ে, তাই অনেকে এটাকে কাঁচ মন্দিরও বলে। প্রতি সপ্তাহে বুধবার এই উপাসনা গৃহে প্রার্থনা করা হয়। এছাড়াও সপ্তাহের 7 দিনই সন্ধ্যের সময় মোমবাতি জেলে এই কাঁচ মন্দিরের উজ্জ্বলতা আরও বাড়িয়ে তোলা হয়। শান্তিনিকেতনের রাবড়ি ফেমাস কিনা জানা নেই, কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছিল। দামও খুব বেশি নয়, মাত্র 40 টাকায় ছোট কাপ। পৃথিবীতে মানুষ অনেক, মানুষের বিচারও অনেক, অনেকেই অনেক কথা বলে। শান্তিনিকেতন এই জন্য বিখ্যাত, সেই জন্য বিখ্যাত। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িতে এসে প্রথম উঠেছিল। আর এটাই হচ্ছে শান্তিনিকেতনের প্রথম বাড়ি, আর এই বাড়ির নাম হচ্ছে শান্তি বাড়ি। তো এর নাম অনুসারেই এই শান্তিনিকেতনের হচ্ছে নাম হয়েছে। এছাড়াও আরো অনেক কারণ আছে। ভেতরে নাকি মন্দির, মসজিদ, গির্জা তিনটে হচ্ছে একত্রে একটা বাড়ির মধ্যে হচ্ছে বাস। তো ভেতরে যদি ঢুকতাম তাহলে দেখতে পারতাম। এখানে বেশিরভাগ জায়গা কিন্তু এখন এইরকম বাইরে থেকেই দেখতে হয়। একসময় ছোটবেলায় যখন বাবা মার সাথে এখানে যখন এসেছিলাম, তখন বেশ কিছু জায়গায়, এই যেমন তাল গাছ দেখালাম, ওই যে বট গাছ দেখালাম, এখানে লেখাপড়া যেখানে শেখাতেন বেদির ওপর, ওই জায়গাটা আমরা ছোটবেলায় পায়ে হেঁটে ঘুরেছি। তবে বর্তমান কোভিডের সময়কাল থেকে এন্ট্রি নিষিদ্ধ। তার সাথে বেশ কিছু জায়গায় মানুষের না পড়া পায়ের ছাপ এবং রক্ষণাবেক্ষণের অভাব যে রয়েছে, সেটা জায়গার পরিস্থিতি বুঝিয়ে দিচ্ছে। যাই হোক, এরপরে টোটোতে বসে দেখে নিলাম পুরনো পৌষ মেলার মাঠ, নাট্যঘর, ইগলু হাউস, কলাভবনের মতো জায়গাগুলো। তারপর ঘুরতে ঘুরতে বিকেলের সময় ফুরিয়ে সন্ধ্যের সময় এগিয়ে আসার সাথে সাথে আমরা রওনা হলাম প্রান্তিকের রোড ধরে কঙ্কালীতলা কালী মন্দিরের দিকে। উদ্দেশ্য ছিল সন্ধ্যা আরতি দেখা। হরিদ্বারে আরতি দেখেছি, বারাণসীতেও দেখেছি, ইনফ্যাক্ট প্রয়াগরাজেও দেখেছি, কিন্তু এই কঙ্কালীতলার শক্তিপীঠে আরতি কোনোদিন দেখা হয়নি। আসলে এটা সদ্য বছর 2 আগে চালু হয়েছে, যেটা সন্ধ্যে 6টার পর অনুষ্ঠিত হয়। এখন ঘড়িতে বাজলো সময় 5:53। এখন চলে আসলাম সেই 51 সতীপীঠের এক সতীপীঠ কঙ্কালীতলা মায়ের মন্দিরের সামনে। এইটা হচ্ছে কঙ্কালীতলা মায়ের মন্দিরের গেট। ভেতরে মন্দির এখন ফাঁকা। সন্ধ্যাবেলায় এখন এখানে আরতি হয়। আরতিটা খুবই প্রসিদ্ধ, এখানে অনেক মানুষ এখানে আসে দেখতে। আজকে দিনটা খালি আছে, এখানে চাইলে আজকে পুজো দিতে পারতাম। কঙ্কালীতলার যে মায়ের মন্দির আছে, এই মন্দিরের পুরো চারপাশে এখানেও বড় একটা হাট বসে, কিন্তু তার জন্য দিনের বেলায় এখানে আসতে হয়। কিছু কেনাকাটার দোকান রয়েছে, যেই জিনিসটা শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে গেলে আপনারা দেখতে পান, সেই সব জিনিসগুলো এই কঙ্কালীতলা মায়ের মন্দিরে আসলেও এখানে কিন্তু দেখতে পাওয়া যায়।
কোথায় আছে দক্ষযজ্ঞের সময় দেবী পার্বতীর কঙ্কাল এই জায়গায় পড়েছিল, তাই এই জায়গার নাম কঙ্কালীতলা। সন্ধ্যের সময় এই জায়গার সৌন্দর্য অপূর্ব লাগে, এটা এই প্রথম জানলাম। পুজো না হয় নাই দিলাম, তবে আরতি দেখার পূর্বে একবার মন্দিরের ভেতরে প্রণামটা সেরে নিলাম। এই মন্দিরের একদম পেছন প্রান্তে একটা ছোট্ট রাস্তা দিয়ে পৌঁছানো যায় কোপাই নদীর ঘাটে, যে ঘাটের তীরে সন্ধেবেলায় এই ভব্য আরতি দেখতে পাওয়া যায়। ওম শান্তি শান্তি। শান্তিনিকেতনে আরও বেশ কিছু জিনিস দেখার বাকি, কিন্তু সেগুলো দেখব কাল সকালে। এখন আপাতত আরতি দেখা হলে মন্দির লাগোয়া আরও 2-1টা মন্দিরে দর্শন করে চা পর্ব মন্দিরের বাইরে একটা দোকান থেকেই সেরে নিই। তারপর টোটোতে উঠে ফিরে আসি আজকের মতো আমাদের বাসস্থানে। এখন বাজলো ঘড়ির কাঁটায় সন্ধে 7:30। এখন সন্ধেবেলায় আমাদেরকে এই খাবার দিয়ে গেছে। এটা হচ্ছে 5 পিস চিকেন পকোড়া, উপরে এরকম পেঁয়াজ দিয়ে সাজিয়ে দিয়েছে। এখানে আছে চাটনি, আর এটা আছে চিকেন চিল্লি ড্রাই। এটা একটা আলাদা প্রাইস আছে। দুপুরে যে আমি লিস্টটা একটা দিয়েছিলাম ওটা আমি আপনাদের আবার দিয়ে দিচ্ছি। তাছাড়া বাইরে এখানে ঘুরতে বেরোতে বাইরেও খাওয়া যায়, আপনারা চাইলেই নিতেও পারেন কিংবা নাও নিতে পারেন। আর এরপরে রাত্রেবেলার যে খাবার সেটাও কিন্তু আমরা এখানেই খাচ্ছি। অনেকে আছে এই শান্তিনিকেতন ঘুরতে আসলে বাইরে ঘোরাফেরা করতে করতেই খাওয়া দাওয়া পছন্দ করে, কিন্তু অনেকগুলো সাইট সিন করে এই সন্ধ্যের সময় রুমে ফিরে আবার রাতে বাইরে বেরিয়ে খেতে যাওয়ার মতো শরীরের শক্তি কিংবা মনে ইচ্ছা কোনোটাই নেই। তাই রাতের খাবারও এই হোমস্টেতেই খাচ্ছি, যেটা জানিয়ে দিয়েছিলাম সন্ধে হওয়ার কিছু পূর্বে হোমস্টেতে ফোন করে। খেতে যাওয়ার আগে হাতে ছিল বেশ কিছুটা সময়, তাই আরেকবার হোমস্টের বাহির এবং ভেতরটা ঘুরে ঘুরে দিনের বেলায় দেখা শিল্পকর্মগুলো আবার একবার পরিক্রমা করছিলাম। সিঁড়ির ধাপ ভেঙে উপরে উঠলেই একটা মস্ত বড় বসার জন্য জায়গা করা আছে, যেখানে বসে বেশ কিছুটা সময় গল্পগুজবে কাটিয়েছি। একটা ইনফরমেশন যেটা খুব গুরুত্বপূর্ণ, যারা এই জায়গায় 4 হুইলার নিয়ে আসতে চান তাদের জন্য গাড়ি পার্কিং এই হোমস্টের সামনের সিসিটিভি বন্দি রাস্তাতেই হয়ে যাবে, এবং সঙ্গে যদি থাকে ড্রাইভার তার থাকা খাওয়ার ব্যবস্থাও স্টেশনের সামনে ডরমেটরিতে হয়ে যায়, যেটা আসার আগে ফোন করে জানিয়ে দিলেই ব্যবস্থা হয়ে যায়। এবং তাতে এক্সট্রা কত টাকা লাগবে সেটাও ফোন করে জেনে নিতে পারবেন। এখানে আমরা যে রুমে আছি তাতে থাকার ক্যাপাসিটি 3 জনের, 4 জনও কষ্ট করে থাকা যায়, কিন্তু তাতে আলাদা করে 500 টাকা দিতে হয়। আর যদি সঙ্গে থাকে 12 বছরের কোনো বাচ্চা তাহলে তার জন্য কোনো চার্জ লাগে না। আমাদের এখানে রুমের খরচ কত পড়েছে সেটা তো এই ভিডিওতে বলবোই, কিন্তু তার আগে এখন রাতের খাওয়া দাওয়া পর্ব শেষ করা ভালো। ডিনারে যেটা খাচ্ছি তার প্রাইসও মেনুতে উল্লেখ করা আছে, যেটা এখন ডিসপ্লেতে দিয়ে দিলাম। সকালে চা পর্ব শেষ করতে করতে ঘড়ির কাঁটা বলছে এখন সকাল 9:26। ঘুম ভেঙেছে 8টার পরে, তারপরে ফ্রেশ হলাম, অনেক দেরি হয়ে গেছে। সকালের সময় কি সুন্দর লাগছে। এখানে বসার জন্য এরকম 2টো ছোটো ছোটো সব খাটিয়ার মতো পাতা আছে। কালকে রাতে লাইটের অভাবে জায়গাটা দেখাতে পারিনি। এখান থেকে আমরা যে গেট দিয়ে এন্ট্রি করেছি সেটা দেখা যাচ্ছে, খুব সুন্দর একটা লোকেশন। আর এইদিকে সিঁড়ি ওপরের দিকে উঠে গেছে একটা। এখন এসেছি দোতলার ওপরে, এখান থেকে নিচের ভিউটা দেখুন কত সুন্দর লাগছে। এই যে আমাদের ছোট্ট গার্ডেন, তার সাথে এটাই হচ্ছে যে বসার জায়গা এরকম ছাদের ওপর। আর এইদিকে তাকালে এখানে বাচ্চাদের একটা স্কুল আছে। এখন আমরা আমাদের রুম থেকে বেরিয়ে আবার বেরিয়ে পড়লাম সকালে সাইট সিনে। কালকে রাত্রি হয়ে গিয়েছিল, সেই জন্য সব জায়গা দেখাতে পারিনি। ওই মন্দিরে আরতি দর্শন করে চলে আসছিলাম। আরও 2-3টে জায়গা আছে এখানে দেখার মতো, তো সেগুলো দেখার জন্য সকালের এই 9:30টাতে আমরা টোটো নিয়ে আবার বেরিয়ে পড়লাম দেখার জন্য। আর কালকে যে দাদা আমাদের সঙ্গে নিয়ে গিয়েছিল, মানে আমাদের ঘোরাচ্ছিল নিয়ে, আজকে সেই দাদাকেই আবার ফোন করে দিয়েছিলাম, এই যে আনতে চলে আসছে। এখন আমি যেই জায়গাতে দাঁড়িয়ে আছি এইটা হচ্ছে বিশ্বভারতীর সেই বিখ্যাত মাঠ। সামনের ফাল্গুন মাসে যে বসন্ত উৎসব খেলা হয় না, সেটা এই মাঠেই হয়। আর এখন এই মাঠে প্রবেশ নিষেধ, সেটা সবার জন্যই, একমাত্র যারা এখানে স্টুডেন্ট
তারা এই রাস্তা দিয়ে যাচ্ছে দেখলাম। এই দিকটা একটু হচ্ছে দেখাও, যে একটা দাগ দেওয়া আছে চক দিয়ে। তো এখানে সামনে সিকিউরিটি আছে, মানে জাস্ট এখানে একটু ফুটেজ নেবো বলে সেই জন্য একটু পারমিশন নিতে হলো, জিজ্ঞেস করলাম। এই যে মাঠ দেখছেন, এটা বছরে একবারই খুলে দেওয়া হয় সবার জন্য। ওই দোল পূর্ণিমাতে এই পুরো মাঠ পুরো ভর্তি হয়ে যায়। এখন যদিও এখানে ঘাস আছে, এইসব গেটেটা থাকে না, সব খুলে দেওয়া হয়। প্রচুর মানুষ এখানে আসে সব রং খেলতে। মানে ভারতবর্ষের এটাই হচ্ছে একমাত্র জায়গা যেখানে সব থেকে বড় হচ্ছে রং খেলা হয় বসন্ত উৎসবের সময়। ডান দিকে এই যে বড় যে ঘরটা দেখছেন, বিল্ডিংটা, এইটা হচ্ছে শান্তিনিকেতনের সেন্ট্রাল লাইব্রেরি। এরপর শান্তিনিকেতনের পৌষ মেলার মাঠের রাস্তা ধরে প্রবেশ করলাম পূর্বপল্লীর ফ্লাওয়ার্স পয়েন্টে, যেখানে রং বেরঙের বিভিন্ন প্রকার ফুলের সাথে সুন্দর সুন্দর মুহূর্ত কাটানো যায়। এক কথায় ফেসবুক ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে আপলোড দেওয়ার জন্য ভালো ভালো ফটো ক্লিক করার একদম আদর্শ জায়গা। শুধু প্রয়োজন একটা উন্নত মানের মোবাইল ক্যামেরা কিংবা ডিএসএলআর। শান্তিনিকেতন ঘুরতে আসলে এই জায়গাগুলো কিন্তু অনেকেই চেনে না। একদম সরু সরু রাস্তা, চিকন চিকন, এইরকম কত কাগজ ফুলের গাছ একদম লাইন ধরে। অনেকক্ষণ থেকে এখানে আছি, অনেক ছবি নিলাম, অনেক পোর্ট্রেট ফটোগ্রাফি করলাম, তার সাথে কিছু রিলও বানালাম। খুব সুন্দর জায়গা। আর ছবি কিংবা ভিডিও দেখালে অনেকে কিন্তু এই জায়গাটা চিনতে পারে না। আপনারা এখানে ঘুরতে আসলে এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, এই জায়গায় নিয়ে আসবে। আর দাদার নাম্বার তো আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে, ওখান থেকে পেয়ে যাবেন। এখানে একটা জায়গা আছে বাংলাদেশ ভবন বলে, যেটা পৌষ মেলার মাঠের পাশ দিয়ে একদমই সামনে। অনেকে এখানে আসে না। এই যে বড় বিল্ডিংটা, কিন্তু ভেতরে এন্ট্রি দেওয়া হয় না, গেট রয়েছে বন্ধ। বেশ অনেকটা সময় কাটিয়ে পেটের মধ্যে এবার ছুঁচোটা বলছে বেলা গড়িয়েছে। কাজেই টোটো চালক দাদাকে বললাম একটা ভালো দেখে খাবারের দোকানে দাঁড় করানোর জন্য। ঘুরতে ঘুরতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। রাস্তার ধারে এই দোকান থেকে আমরা সকালবেলায় নিচ্ছি 4টে পুরি, তার সাথে সবজি। এটা হচ্ছে গুড়ের মিষ্টি, গুড়ের রসগোল্লা, এখানের স্পেশাল। প্রথমে ভেবেছিলাম শুধু পুরি, কিন্তু খেতে গিয়ে দেখলাম এটা ছিল ডাল পুরি, যার একটা পিসের দাম 7 টাকা করে। এখন যেই জায়গায় আসলাম, এই জায়গা দিয়ে কালকে গেছি পাশ দিয়ে, কিন্তু কালকে বুঝতে পারিনি আসলে এই যে সোনাঝুরি ফরেস্ট আছে তারই পাশে পলাশমণি বলে যে গ্রামটা আছে, অনেকেই যে বাহামণি সিরিয়ালটা দেখেছেন না, সেই সিরিয়ালে এই জায়গাটা দেখানো হয়েছে। এখানে সব সারি সারি পুরো দেখছেন, এগুলো সব হচ্ছে শাল সেগুন গাছের সব জঙ্গল। আর এই জায়গাতে শুটিং হয়েছিল। আসলে এই জায়গাটার নামই হচ্ছে পলাশবনি। অনেকে হয়তো ভাববেন যে এখানে আসলে হয়তো পলাশ গাছ দেখতে পাবেন। আমিও প্রথমে এটাই ভেবেছিলাম, তারপরে শুনলাম যে না, জায়গাটার নাম ওই সিরিয়ালের জন্য দিয়ে দেওয়া হয়েছে পলাশবনি, কিন্তু এখানে শাল সেগুন গাছের জঙ্গল দেখতে পাবেন। কিন্তু এই জায়গাটা দারুণ সুন্দর, কত সুন্দর দেখছেন, সব পাতা ঝোড়া গাছ এখানে, যেখানে প্রচুর গাছের পাতা সব পড়ে রয়েছে। আসলে এই যে বসন্তের সময় না, এখন সব গাছে নতুন পাতা ধরে, যার জন্য সব পুরনো পাতাগুলো সব খসে পড়ে। মানে ওই যে আমরা আগে ছোটোবেলায় বইয়ে পড়েছি পর্ণমোচী গাছ, তো এই হচ্ছে শাল সেগুন, এগুলো সব হচ্ছে পর্ণমোচী উদ্ভিদ। এই জায়গায় অনেকেই ঘুরতে আসে খালি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করার জন্য। আর অন্যদিন আসলে এখানে কিন্তু ভিডিওগ্রাফি করা যায় না। ওই যেখান দিয়ে এন্ট্রি করলাম, এন্ট্রি গেটে ওখানে গার্ড থাকে, আটকে দেয়। মোটামুটি হাতে ক্যামেরা থাকলে বাদ বাকি মোবাইল নিয়ে ভেতরে ঢোকা যায়, ছবি তোলা যায়, মোবাইল থেকে ভিডিওগ্রাফি করা যায়, কোনো অসুবিধা নেই। এই রাস্তা ধরে অল্প একটু এগিয়ে গেলে এখানে একটা আদিবাসী গ্রাম আছে, যেখানে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনরা সব থাকে। তো চলুন ওই গ্রামটার দিকে এগোই। ওখানে কিছু বাড়িঘর আছে যেগুলো নায়িকার দিনে আমরা দেখতে পেতাম, সেই সব মাটির বাড়ি, টালির বাড়ি। স্লো মোশন সিনেমেটিক ভিডিও হোক কিংবা প্রি ওয়েডিং, এই পলাশবনি গ্রামের জুড়ি মেলা ভার। বসন্তের পাতা ঝরা এবং নতুন গজানো পাতায় সূর্যের সোনালি আলোর ছটা একদম ডিসেন্ট, যেটা বসন্তের পুরুলিয়ার পলাশের চেয়ে কোনো দিক থেকেই কম নয়। অল্প কিছু এগোতেই দেখা মিলল সেই আদিবাসী জনগোষ্ঠীদের বাড়িঘর। মাটির পুরানো বাড়ি হলেও শান্তির অনুভব লাখ টাকার বরাবর। বাইরে থেকে এত সুন্দর কালার করা দেখলে মনেই হয় না এগুলো মাটির, কিন্তু এখানের জীবনযাত্রা একটু উন্নত মানের। ঢোকার আগে যেটা অনুভব করেছিলাম তার থেকে বেশ উন্নত। আমাদের মতো ভ্রমণপ্রেমী ঘুরতে আসা মানুষদের জন্য বেশ কিছু মেহগিনি ফলের খোসায় তৈরি হস্তশিল্পের সামগ্রী এখানে বাসিন্দারা বিক্রি করছে, যার নিপুণ কারিগরি দেখে আমি তো মুগ্ধ। এরপর আরেকটা জায়গা দেখার বাকি, কিন্তু তার আগে একবার পৌঁছতে হবে আমাদের হোমস্টেতে। কারণটা না হয় একটু পরেই বলবো। আর একটা ছোট ইনফরমেশন, যারা এখানে পেটস নিয়ে আসতে চাইছেন, তো পেটস নিয়ে আসতে পারেন এখানে, কিন্তু সেটা নিজের মানে মালিক যে আছে তার কাছে সেটাকে রাখতে হবে সবসময়। টোটাল 24টা ঘন্টা আমরা এখানে স্টে করলাম। শান্তিনিকেতন অনেকগুলো জায়গায় ঘুরলাম, আরেকটা জায়গায় ঘুরতে বাকি আছে। আর এখান থেকে চেক আউট করার সময় এখানে সবাইকে একটা করে এরকম বই গিফট করা হয়। গত বছর প্রকাশ পাওয়া এই বইয়ের নাম রবে নীরবে, যার লেখক এই হোমস্টের অনার নিজেই। এমনিতে প্রত্যেক রুমের গেস্টদের ফ্রি গিফট দেওয়া হয়, এর বাইরেও আলাদা করে কিনে নেওয়া যায়। ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই পেয়ে যাবেন। এছাড়া রিসেন্ট আরেকটা বই প্রকাশ পেয়েছে, সেটাও ডিসপ্লেতে দিয়ে দিলাম। কিভাবে পাবেন ছবিতে দেওয়া আছে, কিংবা সেম নাম্বারে কল করেও
কিনতে পারবেন। এইবার আসি সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, রুম রেট কত পড়েছে আমার। এমনিতে সারা বছর 3,500 করে পুরো রুমের রেট থাকে, কিন্তু বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ছাড়ও থাকে। যেমন আমি দিয়েছিলাম 3,000, কিন্তু দুর্গোৎসবের সময় আসলে প্রাইস অনেকটাই হাই থাকে। এবার আপনারা বছরে কোন টাইমে আসতে চাইছেন তার উপর ডিপেন্ড করবে ডিসকাউন্ট এবং প্রাইসিং। আর যারা 4 হুইলার নিয়ে আসবেন তারাই হোমস্টের বাইরেই এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তায় ক্যামেরা লাগানো আছে, এখানে গাড়ি পার্কিংয়ের সুবিধে অ্যাভেলেবেল আছে। তাহলে চলুন এখন আমরা যাই সৃজনী শিল্পগ্রাম, যেটা এই শান্তিনিকেতনের মধ্যে খুবই একটা পপুলার, যেই আসে সেই যায় ওখানে। আমরা নিয়ে পড়লাম এরকম একটা রোডের ধারে, এই যে বাঁদিকে একটা গেট করা আছে, এটাই সৃজনী শিল্পগ্রাম। চলুন ভেতরে যাই। আর এখানে ভেতরে ঢুকতে গেলে কিন্তু টিকিট মূল্য লাগে 30 টাকা করে পার হেড, মানে অ্যাডাল্টদের জন্য। আর যারা বাচ্চা তাদের জন্য 10 টাকা করে, 5 থেকে 12 বছর ইয়ার্সের। আর স্টুডেন্টদের জন্য নিচ্ছে 10 টাকা। বাম দিকে রয়েছে টিকিটের কাউন্টার, 30 টাকা করে নিয়েছে। এই জায়গায় আসলে এই যে গেটটা দেখছেন, এখান দিয়ে শিল্পগ্রামে ঢোকার প্রথম রাস্তা। এখানে ভেতরে প্রবেশ করলে ক্যামেরা নিয়ে ঢোকা যায় না। গেটের মধ্যেই বললো ক্যামেরা ব্যাগের মধ্যে রেখে নিন, তা না হলে 2000 টাকা করে চার্জ লাগবে ঘন্টায়। ভয়ে ক্যামেরা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এখন মোবাইল নিয়ে শ্যুট করছি। আসলে মোবাইল থেকে ভিডিও করলে কিংবা ছবি তুললে এখানে কোনো সমস্যা নেই, সমস্যা আছে ক্যামেরাতে। সেটা ডিএসএলআর হোক, গোপ্রো হোক, যে কোনো অ্যাকশন ক্যামেরা, মোবাইল থেকে ভিডিও করা যায়। সেটার পারমিশন মোটামুটি ওখানে দিয়ে দিয়েছি, জিজ্ঞেস করে নিয়েছি, কনফার্ম হয়ে নিয়েছি। নাহলে বেকার ভেতরে ঢুকে আবার ঝামেলা হবে। এই শিল্পগ্রামে ঢুকলে ভেতরে অনেক কিছু জিনিস দেখতে পাবেন। আর এখানে 5-10 মিনিটের ঘোরার জায়গা না, এটা পায়ে হেঁটে বহুক্ষণ সময় লাগে সব জায়গাগুলো ঘুরে দেখতে। আমার হাতে সময় ছিল মাত্র 15 মিনিট, তাই তাড়াহুড়ো করেই হোক বেশ কিছু ছোট্ট ছোট্ট শিল্পকলা ক্যামেরাবন্দি করলাম। ভালোভাবে সমস্ত জায়গা ঘুরে দেখতে হলে 2 দিন স্টে করলে সব থেকে ভালো হয়। তাহলে এই শিল্পগ্রাম ছাড়াও আরও বেশ কিছু জায়গা ঘুরে দেখা যায়। তবে যেটুকু সময় কাটাতে পেরেছি তাতেই মন ভরে গেছে। জানি না এরপর আবার কবে আসতে পারবো এই মুক্ত সবুজের দেশে। যাই হোক, এরপর আর সময় নষ্ট করিনি। বাইরে বেরিয়েই টোটো চালক দাদাকে বললাম হাতে সময় খুবই কম, যেভাবেই হোক প্রান্তিক স্টেশন থেকে দুপুর 2:49 শিয়ালদহগামী মা তারা এক্সপ্রেস ধরতেই হবে। ভাগ্যবশত একদম শেষ মুহূর্তে পৌঁছেও ট্রেন 15 মিনিট লেটে প্রবেশ করায় দুপুরের খাওয়ার সুযোগটাও পেয়েছিলাম। এখন ঘড়ি কাঁটায় বাজে দুপুর 3টে, 2:48 এখান থেকে মা তারা এক্সপ্রেস আছে শিয়ালদাতে যাওয়ার জন্য। ট্রেনটা একটু লেট আছে, সেই জন্য একটু লেটে পৌঁছলেও কোনো সমস্যা নেই। এখান থেকে খুব ইজিলি ট্রেন ধরে বাড়িতে ফিরতে পারবো। এটা আমি আগেরবারও যখন এখানে এসেছিলাম তখন বলেছিলাম, বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, ওখান থেকে সিট পাওয়া যাবে না, একদম কিন্তু গ্যারান্টি। এটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতনের আগের স্টেশন, প্রান্তিক স্টেশন। এই ট্রেনটা রামপুরহাট থেকে ছেড়ে আসে, মাঝখানে সাঁইথিয়া আছে, তারপর এখানে প্রবেশ করে। এখান থেকে সিট পেয়ে যাওয়ার চান্স থাকে, কিন্তু এর পরের স্টেশন থেকে সিট পাওয়া যায় না। আমি যেই টোটো নিয়ে কাল থেকে আজ পর্যন্ত ঘুরলাম, সেই টোটো দাদার নাম্বার এবং নাম আমি আমার ভিডিওর এই ডিসক্রিপশানে আমি দিয়ে দিচ্ছি। যেই হোমস্টেতে ছিলাম তার নাম্বারও এই ভিডিওর ডিসক্রিপশানেই দেওয়া রইল। মোটামুটি 10 মিনিটের মতো সময় আছে ট্রেন এখানে প্রবেশ করবে। ওই ট্রেন ধরে আজকে ফিরবো আমি আমার বাড়ি। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায়। বাই বাই, টাটা।